আসছে না সবাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিপাক ও শ্বসনের তৃতীয় ক্লাস। পরিপাক ও শ্বসনের তৃতীয় ক্লাস। তাহলে দেখো এখানে আমরা রাসায়নিক পরিপাক থেকে শুরু করছি। তো পাকস্থলীতে আর কি পাকস্থলীর পরিপাক আলোচনা হচ্ছিল। তো পাকস্থলীর পরিপাকেও কিন্তু যান্ত্রিক পরিপাক হয়, রাসায়নিক পরিপাক হয়। পাকস্থলীও কিন্তু কি করে সংকোচন প্রসারণ করে স্বয়ংক্রিয়ভাবে। ওইটাই হলো যান্ত্রিক পরিপাক। তাহলে ওটা তো আমরা গত ক্লাসে আলোচনা করছি। এখন দেখো আমরা রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করছি। এখানে কিছু এমসিকিউ যেগুলো লাগবে আর কি, যেমন যে আহ, চতুর্থ নম্বর বলছি, তৃতীয় নম্বর লাইনে যে এর পানির পরিমাণ, পৃষ্ঠা হলো 155। রাসায়নিক পরিপাকে দেখো যে গ্যাস্ট্রিক জুস যেটা আছে, এই গ্যাস্ট্রিক জুস কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন। যে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে। গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে, গ্যাস্ট্রিক মানে কি, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, গ্যাস্ট্রো মানে পাকস্থলী। তাহলে পাকস্থলীতে যে গ্রন্থিগুলো আছে, যত গ্রন্থি আছে পাকস্থলীতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকারী গ্রন্থি আছে, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি আছে, তাই না? তাহলে সব গ্রন্থি থেকে নিঃসৃত যে রস, তার নামই হলো গ্যাস্ট্রিক জুস। বুঝছো? গ্যাস্ট্রিক কথাটা আছে গ্যাস্ট্রো থেকে, গ্যাস্ট্রো মানে পাকস্থলী, বুঝছো? বা গ্যাস্টার, ল্যাটিন শব্দ গ্যাস্টারও বলা হয়। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে এখানে হচ্ছে গ্যাস্ট্রিক জুস কাকে বলে আর এর পানির পরিমাণ কত। আরেকটা কথা যে গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হলো এনজাইমের কাজ করতে গেলে গ্যাস হরমোনের নির্দেশনা লাগবে। হরমোন এসে যখন এনজাইমকে গোটা দেবে, তখনই এনজাইম কাজ করতে শুরু করবে, তাছাড়া কাজ করবে না। বুঝছো? মানে এনজাইমের বাবা হলো হরমোন, এনজাইমের বাবা কি হরমোন, ওই গোটা দিলে কাজ করবে, তাছাড়া কাজ করবে না। তাই বলছি গ্যাস্ট্রিন হরমোন এই সমস্ত এনজাইমগুলোকে, এই সমস্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড সব কিছুকে ক্ষরণ করে। হ্যাঁ, এটা সিকিউ হিসেবে আসে, পাকস্থলীতে পরিপাক পদ্ধতি সিকিউ হিসেবে আসে। হ্যাঁ, তাই বলছি গ্যাস্ট্রিন হরমোন এই জুস ক্ষরণ করে। অর্থাৎ যে কি হয়, কি ঘটনা ঘটে যার জন্য আমাদের গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয় প্রথমে, ধরো এটা পাকস্থলী। তো যখনই আমাদের নাক দিয়ে ধরো গন্ধ শুকবো, হ্যাঁ, তারপরে হলো কান দিয়ে খাবারের কথা শুনবো, যদি ক্ষুধার্ত থাকে আর কি, তাহলেও কিন্তু গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয়। বুঝছো? আর যখন খাবার চিবাচ্ছি মুখ দিয়ে, তখন বেশি পরিমাণে গ্যাস্ট্রিন হরমোন বের হয়। কখন হয়? যখন হচ্ছে কি হয় যে আমরা পাকস্থলীতে খাবার পড়েছি, পাকস্থলীতে খাবার পড়লেই সাথে সাথে পাকস্থলীতে চাপ, ওখানে কিছু এর মধ্যে পাকস্থলীতে কিছু নিউরনের ডেনড্রাইট আছে ছড়িয়ে ছিটিয়ে, ওখানে যখন চাপ লাগবে তখনই খবরটা চলে যাবে ব্রেনে। ব্রেন তখন নির্দেশ দিবে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণকারী গ্রন্থিকে যে তুমি গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করো। গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হয়ে এখানে যে এনজাইম ক্ষরণকারী গ্রন্থি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকারী গ্রন্থি আছে মনে করো, এগুলোতে যায় টাচ লাগবে, বাস বের হয়ে যাবে তখন গ্যাস্ট্রিক জুস। মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে নিষ্ক্রিয় পোরেনিন, তারপরে হলো পেপসিন, সক্রিয় পেপসিন, যেটা হলো নিষ্ক্রিয় পেপসিনোজেন, এই সবগুলা বের হয়ে যাবে। সব যে জুসটা আর কি, সবগুলাকে একসাথে তো আমরা গ্যাস্ট্রিক জুস বলছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, বিভিন্ন এনজাইম যে বের হচ্ছে, এর সাথে পানি থাকে, সবকিছুকে একসাথে আমরা গ্যাস্ট্রিক জুস বলছি। তো বলছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণের জন্য গ্যাস্ট্রিন হরমোন দায়ী। গ্যাস্ট্রিন হরমোন কিন্তু বের হচ্ছে বলেই আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস বের হচ্ছে বা পাকস্থলীর জুস বের হচ্ছে। তাই বলছে গ্যাস্ট্রিন হরমোন এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে বা এই হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলে নাও। আচ্ছা, তাহলে এবার দেখো পাকস্থলীতে শর্করা পরিপাক কিন্তু হয় না। পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, কারণ শর্করা পরিপাকের এনজাইমগুলো পাকস্থলী থেকে নিঃসৃত হয় না, এই জন্য হয় না। আমিষ তো পরিপাক হয়, আমিষ পরিপাক হয়। তো কি কি ঘটনা ঘটে, এখানে কি কি বিষয়গুলো বলা আছে। এখানে বলা হচ্ছে আসলে যে আমাদের যে গ্রন্থিগুলো আছে, মনে করো এগুলো গ্রন্থি, এর মধ্যে থেকে এনজাইম বের হলো মনে করো পেপসিন, কিন্তু সেই পেপসিনটার নাম হবে পেপসিনোজেন। মানে কি, নিষ্ক্রিয় পেপসি। হ্যাঁ বলো, কেন হলো? কারণ গ্যাস্ট্রিন হরমোনের কারণে পাকস্থলীর অন্তঃপ্রাচীরে যে গ্রন্থিগুলা এনজাইম ক্ষরণ করে না, সেই এনজাইমগুলা কিন্তু নিষ্ক্রিয়। কেন সক্রিয় না? কারণ যদি সক্রিয় হয় তাহলে তো পাকস্থলীকে হজম করে ফেলবে, কারণ পাকস্থলীর
যে কোষ আছে, হ্যাঁ, ওই কোষে তো কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লিতে প্রোটিন আছে না, যদি সবসময় সক্রিয় থাকে তাহলে তো কোষ ঝিল্লির প্রোটিনই আগে ইয়ে করে ফেলবে, হজম করে ফেলবে। তাই ওটাকে কি করে, নিষ্ক্রিয় করে রাখে, বুঝছো? পেপসিনোজেন, এটা মনে করো কোষের মধ্যে পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় আছে। যখন এটা এখানে চলে আসবে তখন কিন্তু সেটা সক্রিয় হয়। কিভাবে সক্রিয় হয় জানো? এখানে আবার এক ধরনের গ্রন্থি আছে যারা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যার মধ্যে থেকে বের হচ্ছে সেটাও কিন্তু সক্রিয় অবস্থায় থাকে না। যে কোষের ভিতর থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে সেটাও নিষ্ক্রিয়, কারণ কোষের মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এইভাবে থাকে, এইভাবে থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, যেগুলো বের হবে সবই নিষ্ক্রিয়। তাহলে এখন দেখো তো, এই অবস্থায় থাকলে এর কি কোনো ইয়ে আছে, কার্যকারিতা আছে? কিন্তু যখনই সে বের হয়ে গেল তখনই সাথে সাথে এটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো যখনই তোমার হচ্ছে যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল না, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে কি করবে, এই যে পেপসিনোজেন আছে না, এই এর সাথে একে গুঁতা দেবে, মানে এই জিনিসটা এটাকে সক্রিয় করে দেবে। তখন এটা কি হয়ে যাবে, সক্রিয় পেপসিন। হ্যাঁ, তখন পেপসিন। হ্যাঁ, সক্রিয় হলে পেপসিন। জেন মানে তৈরিকারী, আসলে পেপসিন তৈরিকারী এরকম বোঝাচ্ছে। পেপসিন তৈরিকারী যেটা নিষ্ক্রিয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডে গুঁতা পেলে ও সক্রিয় হয়, তাছাড়া সক্রিয় হয় না। ব্যাপারটা এরকম যে, যেমন ধরো পারমাণবিক বোমা আছে সব দেশের, সব কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে। ওর উপরে যদি তুমি পারমাণবিক বোমা ফেলো ওটা বাস্ট হবে না। রিমোট কন্ট্রোলের মতো ইয়ে আছে, বোতাম আছে, ওটা টিপলে ওটা সক্রিয় হয়ে যাবে, মনে করো। তার আগে কিন্তু নিষ্ক্রিয়। বিপজ্জনক তো জিনিসগুলো, তাই না? নিষ্ক্রিয় আছে, মনে করো। বাচ্চাদের হাতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, বাচ্চাদের হাতে দিয়ে দিতে হবে। বাচ্চাদের হাতে দিতে না, টিপে দেবে, তাহলে তো সক্রিয় হয়ে যাবে। হ্যাঁ, একবার কোন দেশে নাকি অস্ত্রগারে কিছু মিসাইল টিসাইল ছিল, কিভাবে যেন সক্রিয় হয়ে গেছে, দিয়ে মনে করো যে ইচ্ছা মতো উড়ে উড়ে চলে যাচ্ছে। যাই মনে করো বিভিন্ন বাজার ঘাটের মধ্যে যাই পড়েছে, ওরে অনেক মানুষ মারা গেছে, মানুষজন যুদ্ধ হয়ে গেছে। সবার একটাই চিন্তা, কিরে যুদ্ধ বাঁধলো জানতে পারলাম না, হুটহাট করে যুদ্ধ হয়ে গেল। কোন দেশের সাথে বাঁধলো? হ্যাঁ, মানে বুঝতে পারতো না তো। নিজের দেশে দ্বিতীয় দেশকে ধরে মারছে, এটা আর বুঝতে পারতো না, হচ্ছে এরকম আর কি ঘটছিল। তো মানে কোনোভাবে তার তুর ছিঁড়ে গেছে বা কিছু একটা হয়েছে, রিমোট কন্ট্রোল মানে ছাড়াই ও সক্রিয় হয়ে গেছে একেবারে। যে এরকম এখন অস্ত্র গাড়ে ধরো যে বিড়াল বা কুকুর যায়, এই কাজ করছে কিনা কে জানে। আমেরিকার যত অস্ত্র আছে মনে করো, আমেরিকার তো যদি ওরকম সক্রিয় হয়ে যাবে কি অবস্থা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এইভাবে এটা হয়ে গেল সক্রিয়। একইভাবে প্রোরেনিন নামে একটা এনজাইম আছে, প্রোরেনিন। এই এনজাইমটা তোমার হচ্ছে নিষ্ক্রিয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের গোতা খাইলে সক্রিয় হয়ে যায়, বুঝছো? ব্যাপারটা এরকম। তাই এই কারণে দেখো কি কি লেখা আছে এখানে উপরের দিকে তোমাকে এত বড় করে লিখতে হবে না, পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসলে তুমি খালি বলবা যে গ্যাস্ট্রিক জুসে যত এনজাইম আছে সব এনজাইমে নিষ্ক্রিয় থাকে, এইটা হলো সক্রিয় হয় প্রথমে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় অবস্থায় গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে এরা নিঃসৃত হয়। পরবর্তীতে যে পাকস্থলীর অন্তঃপ্রাচীর দিকে কিছু কোষ থাকে যারা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিষ্ক্রিয় পেপসিনোজেনের ক্রিয়াতেই এরা সবাই সক্রিয় হয়ে যায়। নিচে তার ব্যাখ্যা দেওয়া হলো, নিচে হলো এই জিনিসগুলা, নিচে কি কি আছে দেখো। যেমন বলা হচ্ছে আমিষ, পেপসিন, এরা কি সক্রিয় হয়ে গেছে, কিন্তু সেজন্য এখন পেপসিন। এখন কিন্তু লিখবো না পেপসিনোজেন, লিখবো না, এটা কিন্তু সক্রিয় হয়ে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে গোতা খায় সক্রিয় হয়ে গেছে। এটা কিন্তু মেডিকেল এডুকেশনে আসছিল 20 সালে, যে আমিষ পরিবাকে এনজাইমের নাম কি, পাকস্থলীতে আমিষ পরিবাকে এনজাইমের নাম কি, পেপসিন। সোজা না? অথচ এটা মেডিকেল এডুকেশনে 20 সালে আসছে। সহজ কোশ্চেন, কিন্তু না পড়লে তো সবই কঠিন। এটা আসছিল। আচ্ছা, তারপরে দেখো আরেকটা এনজাইম কি বলছে, যে দুগ্ধ কেসিন, পানি রেনিন। তবে মনে রাখতে হবে, হ্যাঁ,
এইখানে যে রেনিনের কথা বলা হচ্ছে আর কি, কেসিন কি স্যার? হ্যাঁ কেসিন হলো দুধের যে প্রোটিন আছে না, দুধের প্রোটিনের নাম হলো কেসিন। কেসিনের একটা বাংলা অর্থ আছে, হ্যাঁ, দুধ জাতীয় খাবার। কেসিনের বাংলা অর্থ দুধ জাতীয় খাবার। কেসিনের বাংলা অর্থ দুধ জাতীয় খাবার। সেটা দইও হতে পারে, সেটা কি হতে পারে, দইও হতে পারে, দুধ দিয়ে তৈরিকৃত খাবার কেসিনের বাংলা অর্থ, বুঝছো? তাহলে এটা কি, দুধের প্রোটিন, এটা হলো দুধের, হ্যাঁ বলছি। এখন দেখো যে প্রথমটা আগে বলিনি, আমিষ, পানি এবং এনজাইম, মানে এখানে যে এনজাইমগুলো আছে, কিছু এনজাইম থাকে যারা পানি ছাড়া কাজ করতে পারে না, পানি ছাড়া কাজ করতে পারে না। তুমি ধরো বলছো আমি খুব ভালো সাঁতার পারি, এখন তোমাকে বলা হলো তুমি খুব ভালো সাঁতার পারো, তাহলে এখানে কেটে দেখাও তো। তুমি বলবা এখানে তো পানি নাই, তাহলে তুমি কেমন পারো যে তুমি পানি ছাড়া পারো না? তো এটা কোনো যুক্তি হলো? পানি ছাড়া তো পারবাই না, বাতাসে সাঁতার কাটবা। এরকম কিছু এনজাইম আছে পানি ছাড়া ওরা কাজই করবে না, পানি ছাড়া ওরা কাজ করবে না। তো তাই এখানে দেখো আমিষ যোগ পানি, পেপসিন, প্রোটিওজ ও পেপটন। তাহলে এই প্রোটিওজ নামকরণ কেন হয়েছে জানো? যে প্রোটিওজের বাংলা অর্থ হলো প্রোটিন ভাঙা আংশিক প্রোটিনজাত পদার্থ। অর্থাৎ হলো আমরা যা খাই সেগুলো অনেক বড় বড় প্রোটিন, আমরা যেগুলো খাই না সেগুলো অনেক বড় বড় প্রোটিন। এই বড় বড় প্রোটিনকে ভেঙে আংশিক ভেঙে ফেললো, ধরো ইট ছিল আদলা করলো, তাও কিন্তু ইটি, তাও ইটি, তাহলে একটু ছোট করলো। তো এরকম ছোট যখন হলো তখন এর নাম হলো প্রোটিওজ। আর তারপরে দেখো যে দুই রকমের হতে পারে, আরেক টুকরা কি হবে, একটা প্রোটিনকে ভাঙলো, একটা হলো প্রোটিওজ আর একটা হলো পেপটন। পেপটনের বাংলা অর্থ হলো যে নরম করা প্রোটিন। পেপটনের বাংলা অর্থ নরম করা প্রোটিন, যে প্রোটিনগুলো একটু সফট হয়ে গেল, এটা হলো পেপটনের বাংলা। বুঝতে পেরেছো? তাহলে এই দুইটা টুকরা করলো। এবার দেখো দুধের কথা আসছি আমরা। দুধের কেসিন, এখানেও পানি লাগবে, দুধের কেসিন এখানেও পানি লাগবে। এই পানির সাথে বিক্রিয়া করতে পারে রেনিন। তাহলে রেনিনের বাংলা অর্থ কি বলতে পারো, অনুমান করে কিছু? রেনিনের বাংলা অর্থ, এই রেনিনের উচ্চারণ কিন্তু একটু ভিন্ন, খেয়াল করো, এটা একটু মনে রাখবা। এই রেনিনের বাংলা স্পেলিং কিন্তু এরকম, বুঝছো, এরকম। আর একটা রেনিন আছে, হ্যাঁ, পরীক্ষায় অনেক সময় দিতেই পারে, এরকম দুটো এনজাইম, একটাতে দেখো দুইটা এন আর একটাতে কি একটা এন। তাহলে পরীক্ষায় কিন্তু দুটোর বাংলা অর্থ কি? নিউ কলেজে এই কোশ্চেন একবার মানে টেস্টে আসছিল, বুঝছো, দুটো বাংলা অর্থ এক না। এইটার বাংলা অর্থ হলো, যে বললাম যে নিউ কলেজে এটা আসছিল না, এখন দেখো এটা তো বইয়ে তো ধরো ইংরেজিটা নাই, কিন্তু আসলে এটা এরকম বানান। তো এখন এর বাংলা অর্থ বইয়ে তো আছে, কিন্তু ইংরেজিতে এটা আছে কি? হ্যাঁ, ইংরেজিতে আছে। ওই তো ব্যাকেটে দিয়ে আছে। ও ব্যাকেটে আছে কি? আমার বই নাই, তোমার বই আছে? আগের বইটা আছে, হ্যাঁ আগের বই না, আছে না? ও নতুন বই আছে, ও আচ্ছা নতুন আচ্ছা, বই আছে, ও নতুন বই আছে, আমারটা তো নাই। ও ব্র্যাকেটে আছে, হ্যাঁ না আমার আছে আছে। দুধের প্রোটিন, দুধ ভাঙা প্রোটিন, দুধ ভাঙা প্রোটিন। আর এই রেনিন মানে হলো বৃক্ক বা দুধ ভাঙা প্রোটিন মানে কি? দুধকে যে ভাঙে, ভিনেগার না তা না, যে এনজাইমটা প্রোটিনকে ভেঙে ফেলতে পারে, দুধের মধ্যে যে প্রোটিন আছে না তাকে ভেঙে ফেলে, এই জন্য নাম হচ্ছে দুধ ভেঙে ফেলা প্রোটিন বা দুধ ভাঙা প্রোটিন। মানে দুধের প্রোটিনকে ভেঙে ফেলে, এই জন্য নাম হলো রেনিন। রেনিন মানে দুধ ভেঙে ফেলা প্রোটিন, যে প্রোটিনটা বা যে এনজাইমটা দুধের প্রোটিনকে ভেঙে ফেলে তাকে বলা হয় দুধ ভাঙা প্রোটিন। তাহলে এরা কি করলো, যে প্যারাকেসিন করলো, তাহলে ছোট প্রোটিন করলো। প্যারাকেসিন মানে ছোট প্রোটিন, মানে ভেঙে একটু ছোট করলো, তাহলে ছোট প্রোটিন। হ্যাঁ, এরপরে দেখো প্যারাকেসিনকে আরো ছোট করবে, তখন এটা হয়ে যাবে পেপসিন, এই কাজটা করবে, তখন এর নাম হয়ে গেলো পেপটন, তখন এর নাম হয়ে গেলো পেপটন। জিলেটিন হাড়ে পাওয়া যায়, অস্থিসন্ধিতে পাওয়া যায়। আমাদের যে হাড়ের যে প্রোটিন ওটাই হলো জিলেটিন। হাড় চিবাই খায় না, ওর মধ্যে যে প্রোটিন থাকে তার নাম হলো জিলেটিন। হাড় খাই, তারপরে অস্থিসন্ধি খাই, ওই যে নিহারি খাওয়ার সময় যে আশপাশে যেগুলো থাকে না, ওগুলোর মধ্যে জেলাটিন প্রোটিন থাকে। জেলাটিন কথাটা হচ্ছে ল্যাটিন শব্দ জেলটাস থেকে,
ল্যাটিন শব্দ জেলটাস। জেলটাস, ল্যাটিন শব্দ জেলটাস। জেলটাস মানে কঠিন, হার কি কঠিন না, এই জন্য এরকম নাম হয়েছে, বুঝছো? জেলটাস মানে কঠিন কঠিন। তাহলে এটুকু মনে রাখতে হবে আমাদের, পেপটোন আর পলিপেপটাইড। আচ্ছা, এখন কথা হলো যে এখানে একটা তথ্য আছে, স্নেহ পরিপাক, যদিও শর্করা আর স্নেহ পরিপাক হয় না, তবে লাস্টে একটা লাইনে লেখা আছে যে এনজাইম কেবল মাখনের চর্বি বা বাটার ফ্যাটের উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল করে, মানে ছোট ছোট যে লিপিড জাতীয় উপাদান আছে সেইগুলোর উপরে এরা কাজ করতে পারে, ছোট যারা, হ্যাঁ, মানে খুব ছোট ধরনের লিপিড যদি হয় তাহলে পাকস্থলীতে হজম হবে, এটা নতুন আবিষ্কার। খুব ছোট ধরনের, তবে পরীক্ষা খাতায় লেখার দরকার নেই, ওদের পরীক্ষা খাতায় এই জেলেটিন পর্যন্তই লিখলেই ফুল মার্ক পাওয়া যাবে, পরীক্ষা খাতায় আর এত কিছু বলতে হবে না, ঠিক আছে? যেটা সাধারণত হয় সেটাই বলতে হবে। আচ্ছা, এখানে যে স্প্রিংটার আছে, স্প্রিংটার তো এর আগে বলছি, তাই না? এবার দেখো, পাকস্থলী নিজেই এনজাইমে পরিপাক হয়ে যায় না কেন? এটা ক্ষয়ের জন্য আসতে পারে, এটা ক্ষয়ের জন্য আসতে পারে। পাকস্থলী নিজেই তার এনজাইম দ্বারা পরিপাক হয়ে যায় না কেন? অর্থাৎ হলো, কোনটার কথা বলছে জানো? ধরো এখানে সক্রিয় পেপসিন চলে আসছে, এখানে সক্রিয় পেপসিন, এখানে ধরো সক্রিয় পেপসিন, হ্যাঁ, সক্রিয় পেপসিন চলে আসছে, তারপরে এখানে সক্রিয় এইচসিএল চলে আসছে, ঠিক আছে, সক্রিয় রেনিন চলে আসছে, সক্রিয় রেনিন চলে আসছে, সব সক্রিয়। এখন তো এটা সক্রিয়, তাহলে সক্রিয় যেহেতু, তাহলে তো কি হবে? সক্রিয় যেহেতু, তাহলে তো এখানে যে কোষ আছে না, অন্তঃপ্রাচীরে যে কোষ আছে, তাহলে ওই কোষগুলো না, সক্রিয় যখন হবে তখন যেই কোষ থেকে এই যে নিষ্ক্রিয় হাইড্রোজেন আয়ন ক্লোরিন আয়ন আসলো তখন তো সক্রিয় হয়ে গেল, মানে কি এখানে HCl টা এখন সক্রিয়, এখন তার নিষ্ক্রিয় বলবো না। যখন এখান থেকে বের হচ্ছিল তার আগে এরকম হয়েছিল, তার আগে কেমন ছিল? এরকম ছিল, আয়ন অবস্থায় ছিল। যখন পাকস্থলীর ভিতরে চলে আসলো, গহ্বরের মধ্যে চলে আসলো, তখন তো সে সক্রিয় হয়েছে, তাই না? তখন সে সক্রিয়, তাই কি না? যেমন ধরো ক্ষমতা যাওয়ার আগে ধরো নিষ্ক্রিয় ছিল, ক্ষমতা চলে গেছে, এখন কি? সক্রিয়। এখন যা বলবে তাই, বাস্তবিক এরকম, কিন্তু মানে ক্ষমতা মানে কি না? হ্যাঁ, নিষ্ক্রিয় থাকলে এখন সক্রিয়, হ্যাঁ, না, নিষ্ক্রিয় তো শুধুমাত্র ঘরের মধ্যে যখন থাকে তখন নিষ্ক্রিয়। এই যে নিষ্ক্রিয়, এই ধরো ঘরের মধ্যে কোষের ভিতরে আছে, যখন কোষের ভিতরে থাকে তখন নিষ্ক্রিয়, মাঠে আসলে সক্রিয় হয়ে যায়। মানে একবার সক্রিয় হয়ে আবার মানে নিষ্ক্রিয় হয়ে ঘরের মধ্যে ঢুকে দেবে তা তো না, ওই ইঞ্জিন তো নষ্ট হয়ে যায়। তো তাহলে সক্রিয় হয় কখন? কোষগুলো থেকে বের হয়ে আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সক্রিয় হয়ে যায়, এই তো ব্যাপার, বুঝছো? তো এখন কথা হলো সক্রিয় তো, তাহলে এখন এখানে যে কোষগুলো আছে, কোষগুলো তো প্রোটিন দিয়ে গঠিত, কারণ প্রাণী কোষে তো কোষ প্রাচীর নাই, কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লিতে প্রোটিন আছে না? ওই যে 3 ধরনের প্রোটিন মনে আছে, আন্তঃঝিল্লি প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন, কোষ ঝিল্লিতে কিন্তু প্রোটিন আছে। তাহলে ওই প্রোটিনগুলো তো হজম করার কথা, তাই না? তো করছে না কেন? তো বলা হচ্ছে দুইটা কারণে করছে না। এক হলো পাকস্থলীতে যে কোষগুলো থাকে সেই কোষগুলো কলামানার কোষ, কলামানা মানে অনেক লম্বা লম্বা, বুঝছো? অনেক লম্বা লম্বা কোষ, অনেক লম্বা লম্বা কোষ, অনেক লম্বা লম্বা কোষ। আচ্ছা, একটা হলো লম্বা লম্বা কোষ, এই লম্বা লম্বা কোষের ভিতরে ভেদ করে যায়, তারপরে এই বাইরের যে প্রাচীর, আমাদের পেট মনে করো, পাকস্থলীর বাইরের ওয়াল টল, এগুলো ফুটা করাটা কঠিন কাজ, কারণ এরা অনেক লম্বা। তারপরে আরেকটা কি, যে এর এখানে কিছু কোষ থাকে যে কোষগুলো সারাক্ষণ মিউকাস পালন করে, গিজগিজা মিউকাস আর মিউকাস, ওই মিউকাসের উপরে সক্রিয় যে এনজাইম ওই মিউকাসের উপরে কাজ করতে পারে না, সক্রিয় এনজাইম মিউকাসের উপরে কাজ করতে পারে না। যেমন ধরো যে একটা মনে করো বাঘ, একটা বাঘ মনে করো সে স্থলভাগে তোমাকে যদি ধরে, তোমাকে তো মনে করো সাইজ করে ফেলবে, তাই না? ঠিক কিনা? হ্যাঁ, আর তুমি ধরো পানির মধ্যে ডুব দিয়ে থাকার ক্ষমতা তোমার আছে, পানির মধ্যে ডুব দিতে পারবে, তাহলে তো তোমার সাথে আর পারবে না। কুমিরের ক্ষেত্রে এটা হয়, কুমির অনেক সময় বাইরে যদি কোনো কুমিরকে পায় না বাঘ,
তো বাঘ কুমিরকে খায়। আর যদি নদীর কাছে কোনো বাঘ পানি খেতে আসে না, কুমির তখন বাঘকে ধরে, ধরার পরে খুব মারামারি হচ্ছে দুজনের মধ্যে। বাঘ বলছে তুই মাঠে আয়, কেমন পারিস দেখি, আর কুমির বলছে তুই পানিতে আয়, তারপরে দেখছি তুই কেমন পারিস। দুজনে টানাটানি করে। উদ্দেশ্যটা কি, যে কুমির জানে আমি যদি ওকে পানিতে নিয়ে আসতে পারি তাহলে ও নিষ্ক্রিয় হয়ে যাবে, ওর কোনো ক্ষমতাই থাকবে না, থাকবে। কারণ একটা চুবন, ওরা চুবন দেয় বুঝছো, ওই মাথাটা চুবড়ায় ধরে। চুবড়া ধরে মানে কি, দোমাটকে মরে যাবে, চুবড়ায় ধরবে বুঝছো, চুবড়ায় ধরবে। এটা মানুষকে ধরলে তাই করে, মানুষকে ধরলেও একই কাজ করে। মানুষকে ধরে তোমার এই ধরো ধরছে, মানুষ মানুষকে ধরেই তো একই কাজ করে। হ্যাঁ মানুষ মানুষকে ধরে একই কাজ করে। তো ওই চুবড়ায় ধরবে। তো এখন ধরো কুমির কুমিরকে ধরেছে, কুমির কি কুমিরকে চুবড়ে ধরবে? ধরে লাভ আছে? হ্যাঁ মারামারি করবে তখন। মারামারি করবে, ওর তো চুপড়ে ধরবে, কারণ জানে যে এখানে লাভ নাই। কিন্তু পশু পাখি ধরলে ও চুপড়ে ধরবে, চুপড়ে ধরলে ও তখন কাইলে হয়ে যাবে, হ্যাঁ এইভাবে করে মানে মেরে ফেলে আর কি। হ্যাঁ, তো ওই বাঘ কুমির অনেক সময় মারামারি করলে যদি স্থলভাগে করে তাহলে কিন্তু কুমির বাঘের সাথে পারে না। আর যদি পানির কাছে আসে তো কুমির টাইনি বলে তুই আগে পানি দেয়, তারপরে দেখছি তোর কেমন শক্তি, বুঝছো? তো এখন মিউকাস থাকার কারণে এনজাইম গুলা আর মিউকাসের ভিতর দিয়ে যায় ক্রিয়া করতে পারে না। কারো কারো মতে মিউকাসের মধ্যে অ্যান্টি এনজাইম আছে, এটা আবিষ্কার হয়নি, ধারণা। অ্যান্টি এনজাইম কি করে, এনজাইমের কাজকে বাধা দিয়ে দেয়। এই তিনটা কথা লিখলেই ক্ষয়ের জন্য যথেষ্ট। তিনটা পয়েন্ট। কি লিখবো? একটা লিখবে যে পাকস্থলীর মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, মিউকাসে থাকার কারণে সেখানে এনজাইম কাজ করতে পারে না, তাই হজম হয় না। আরেকটা লিখবা যে যে পাকস্থলীর মধ্যে কারো কারো মধ্যে অ্যান্টি এনজাইম আছে, অ্যান্টি এনজাইম থাকার কারণে এনজাইম কাজ করতে পারে না। আর একটা পয়েন্ট লিখতে পারো যে পাকস্থলীর অন্তঃপ্রাচীরের কোষগুলা কলামনার হয়, কলামনার মানে লম্বা লম্বা কোষ হয়। এই লম্বা লম্বা কোষ ভেদ করেও পাকস্থলীর প্রাচীরের কোনো ক্ষতি করতে পারে না। এটা কিন্তু যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে একটা শব্দ আছে, সেটা আমরা বুঝবো। সেটা হলো, আরো কিছু আছে যদিও বইয়ের মধ্যে, একটু পড়ে নেবা, তবে তিনটা লিখলে যথেষ্ট। হ্যাঁ, যেমন বাইকার্বনেট আয়ন থাকে, পাকস্থলীর অন্তঃগাত্র থেকে বাইকার্বনেট আয়নও বের হয়। বাইকার্বনেট আয়নও এনজাইমের কাজকে নষ্ট করে। হ্যাঁ, মানে পাকস্থলীর অন্তঃপ্রাচীরের বিদ্যমান যে কোষ আছে, অ্যাপিথেলিয়াম কোষ। অ্যাপিথেলিয়াম মানে কি, পাকস্থলীর বাইরের মানে বাইরের দিকে যে কোষ, তার নাম অ্যাপিথেলিয়াম কোষ। তো এরা হলো কেন এত কম বাঁচে? কারণ হলো এখানে তো এনজাইমের সারাক্ষণ মানে এনজাইমের মারামারি চলছে, বাচ্চা মানে মারা গিয়ে যে আবার তৈরি হয়। হ্যাঁ অবশ্যই, মনে রাখবা তুমি যতগুলো কোষ দিয়ে গঠিত না, আমাদের যেমন পা থেকে মাথা পর্যন্ত প্রতি 24 ঘন্টায় 40,000 কোষ মারা যাচ্ছে, আবার নতুন করে 40,000 কোষ জন্মাচ্ছে। এবং একটা মানুষ তার 24 থেকে 28 দিনের মধ্যে তার বাইরে যে কোষগুলো ছিল সব কোষ মরে টেনা হয়ে গেছে, আবার নতুন কোষ জন্মাইছে। সবসময় সমতা থাকে, এই জন্য তো সমীকরণিক। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক না, সমান সমান। যেই মাত্র মরে যাবে, ধরো কথার কথা, আমার আঙ্গুলের এখানে মনে করো এটা একটা মোটা আঙ্গুল, আঙ্গুলের এখানে মনে করো যে ধরো এই দুটাই কোষ আছে একবারে আঙ্গুলের ডগায়। হ্যাঁ, এই দুইটা ধরো কোষ আছে। এখন কোনো কারণবশত দুইটা কোষ দিলে আবার কেমন দেখায়, তাই না? একটু বেশি দিই, ধরো গোটাটাই দিলাম। এখন যেটা হবে সেটা হলো, ধরো এই কোষটা মরে গেল, এটা নাই, ভ্যানিশ, মরে গেছে। যেই মরে গেছে, এই যে কোষ আছে না, সাথে সাথে সমীকরণিক বিভাজনের মাধ্যমে এখানে আবার আরেকটা কোষ বানায়। তাহলে কি আগের মধ্যে থাকলো না? থাকলো কি না? উপরের যে কোষটা মারা গেছে, নিচের যে কোষটা ওই তো বিভাজিত হয়ে দুইটা হয়ে গেল। এখন দুইটা না হয় চারটা যদি হয়, তাহলে ওটা তো ক্যান্সারের দিকে, টিউমার, তাই না? তাহলে একটা থেকে একটা ভেঙে দুইটা হবে। কখন হবে? যখন মারা যাবে কেউ, মারা গেলেই সাথে সাথে বিভাজন করবে, ঠিক আছে? তো এখন এটা আমাদের এটা মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? কারণ যেগুলোর উপরে বেশি খবরদারি চলে, যেগুলোর উপর বেশি প্রেশার চলে, সেই কোষগুলো আল্লাহ মারা যাওয়ার ব্যবস্থা রাখছে। যেমন আমাদের বাইরের ত্বকের কোষগুলো কেন মারা যায়? মারা যায় এই কারণে যে রোদের তাপ লাগে সব সময়। রোদের তাপে এই কোষগুলো যদি মারা না যেত না, তাহলে আমাদের স্কিন ক্যান্সার হতো। কারণ রোদের তাপে আমাদের যে জিনগুলো একটু চেঞ্জ হয়ে যায়,
তাহলে যাদের স্কিন ক্যান্সার হয় তাদের মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে যে স্কিন ক্যান্সার মূলত তাদেরই হয়, ইউরোপ আমেরিকার দেশদের মানুষের বেশি হয়। হ্যাঁ, তারপর আমাদের যে জায়গাগুলা মানে ঢেকে রাখা মানে ফরজ বলা হয়েছে, হ্যাঁ, ওই জায়গাগুলো যখন ঢেকে রাখবে না তখন ওই জায়গাটা একটু সফট হয়। ওই জায়গাগুলোতে যদি রেডিয়েশন সূর্যের আলো আসে তাহলে ওটা হলো তোমার মারা যাওয়ার আগেই ক্যান্সার হয়ে যায়। মারা যাওয়ার আগে যদি ক্যান্সার হয়ে যায় তাহলে তো ওটা তো স্কিন ক্যান্সার হয়ে গেল। তো এই জন্য ইউরোপ আমেরিকার হয়, আমাদের উপমহাদেশে হয় না, মানে ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলোতে কিন্তু হয় না, কারণ আমরা তো ওরকম খোলামেলা থাকি না। আর ইউরোপ আমেরিকা থাকে যে ওরা খোলামেলা থাকে। তাও থাকে তো স্যার, হ্যাঁ, তাও তো থাকেই মানুষ এভাবে। এখন মনে করো যে আচ্ছা, যে মনে করো যে ওই যে নেশা করে ওই কিন্তু জানে কিন্তু যে নেশা করলে মারা যেতে হবে না, তাও করে না। ওরকম আর কি ব্যাপার। এখন কেন করে তোমার হচ্ছে যে শুধু ইউরোপ আমেরিকা কেন, এমনকি থাইল্যান্ড আছে না, থাইল্যান্ডেও ইউরোপ আমেরিকার মতো থাকে। আমার একটা কলিগ দেখছে তো বলছে যে মানে আমাদের দেশের মানুষের খুব সমস্যা হয় সব কিছু, বুঝছো? স্যার বেশি বেয়াদব এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওদের দেশের মানুষের যেটা হয়, ওদের দেশে ওটা কিছু মনে করে না, বুঝছো? মানে অভ্যস্ত। তোমার হচ্ছে ছেলেরাও মনে করো জাঙ্গে করে ঘুরে বেড়াচ্ছে, মেয়েরাও জাঙ্গে করে ঘুরে বেড়াচ্ছে। ওদের মনে স্যার ভেজাল কম, নাকি বাঙালির তো বলো? ভেজাল বেশি স্যার। হ্যাঁ, মানে পশু পাখির মতো খালি। পশু পাখির যেমন ধরো যে লেজ দিয়ে ঢাকা থাকে, তাও কিন্তু লেজ দিয়ে ঢাকা থাকে, তো ওরা ওরকম একটা লেজের মতো করে একটু ঠেকে দেয়। তবে এটা ধরো আমাদের দেশে তো এটা অভ্যস্ত না, এই কারণে আমাদের দেশের মানুষ এরকম দেখলে কিন্তু হয় খুব লজ্জা পাবে, আর না হলে মনে করো যে ফিলিংস কাজ করবে, তখন ঝামেলা হবে। কিন্তু ওদের দেশে আবার এগুলো কিন্তু হয় না। কেন হয় না? কারণ কোনো কিছু বারবার করতে থাকলে ওটা অভ্যস্ত হয়ে যায়, ব্রেন তখন এটা স্বাভাবিক মনে করে ফেলে। তো ওদের দেশে এরকম, ওদের দেশে তোমার হচ্ছে যে ওইটুকু যদি না রাখে না, তাও সমস্যা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যাই না। কিন্তু সমস্যা ওই যে স্কিন ক্যান্সার হবে। মানে তুমি যখনই স্রষ্টার নির্দেশ যখনই অমান্য করবা, বড় রকম নির্দেশ অমান্য করবা, তোমার জন্য পুরস্কার দুই কালে আছে। পৃথিবীতে একটা পুরস্কার এই যে স্কিন ক্যান্সার দিয়ে বা এইডস দিয়ে, হ্যাঁ, আর একটা পুরস্কার জাহান্নাম। স্যার এই যে কিভাবে পরিস্থিতি মানে বোঝা যায় না স্যার। ওটা তো বুঝবে না, কারণ এই কোষগুলো তো মাইক্রোস্কোপিক কোষ। হ্যাঁ, তো এত ছোট কোষ একটা মারা গেল, আবার তোমার জন্ম হলো, ওটা তুমি বুঝতে পারবে না। ছোট যে বড় জিনিসগুলো বুঝতে পারবা। যেমন এখানে এই ঘরের মধ্যে প্রচুর ধুলাবালি আছে না, সূর্যের আলো পড়লে তুমি ধুলাবালি দেখতে পাবা। এখন দেখতে পাচ্ছ না, দিয়ে কিন্তু আমরা সব ধুলাবালি খাই নিচ্ছি, জানো? খাই নিচ্ছি, বুঝছো? তো এই হলো কাহিনী। আচ্ছা, তাহলে কিছু বাইকার্বনেট আয়নও ক্ষরণ হয়, এটাও মনে রাখতে পারো যে পাকস্থলীর মধ্যেও কিছু কোষ বাইকার্বনেট আয়ন ক্ষরণ করে। এটা কি অ্যাসিডকে প্রশমিত করে, এটা বলছে। লাস্টে একটা কোষ, তাহলে ওটা 3 থেকে 6 দিন, এটা মনে রাখবে এমসিকিউর জন্য। হ্যাঁ, বাইকার্বনেট আয়ন ক্ষরণ হয়, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাইকার্বনেট আয়ন ক্ষরণ হয়, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আর এরা হলো এই যে 2 নম্বর পয়েন্টে, পরের পৃষ্ঠা 5 নম্বর পয়েন্টে, এরা 3 থেকে 6 দিন বাঁচে, 3 থেকে 6 দিন বাঁচে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। লাস্টে একটা কথা বলা হচ্ছে যে পাকস্থলীর প্রোটিন নির্মিত অন্তর্বাহী কখনো নিজের ক্ষরণে ক্ষতিগ্রস্ত হয় না পাকস্থলীর ক্ষেত্রে, এটা হচ্ছে। তবে যদি এখানে ব্যাকটেরিয়া থাকে, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, এরকম নাম কেন হয়েছে বলো তো? এই ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টার হতে গেল কেন? হেলিকোব্যাক্টার হওয়ার নামকরণের কারণ কি? হেলিকোব্যাক্টার নামকরণ হয়েছে, হেলিকোব্যাক্টার নামকরণ হচ্ছে হেলিকপ্টার। তাহলে কি হেলিকপ্টার চালায় না? এই ব্যাকটেরিয়া দেখতে হেলিক্সের মতো, পেঁচানো। এই ব্যাকটেরিয়া দেখতে হেলিক্স মানে পেঁচানো কিছু। হেলিক্স মানে এই ব্যাকটেরিয়া এরকম পেঁচানো, দেখো এরকম পেঁচানো, এই যে ব্যাকটেরিয়া কিন্তু এটা, হ্যাঁ, কিন্তু ব্যাকটেরিয়াটা কেমন, এই যে এরকম পেঁচানো। তো এই ব্যাকটেরিয়াটা এরকম পেঁচানো হওয়ার কারণে এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার। মানে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার। পাইলোরি কেন হয়েছে? পাইলোরাসে থাকে, তাই। পাইলোরাসের বাংলায় কি বলেছিলাম মনে আছে? এই যে এই জায়গায় একটা থাকে পাইলোরাস, আর এখানে একটা পাইলোরাস থাকে না, মাংসপেশির বেরি, বলয়, মাংসপেশির বলয়। পাইলোরাসের বাংলা অর্থ কি বলেছিলাম, দেখি মনে আছে কিনা। আচ্ছা দেখো, পাইলোরাসের বাংলা অর্থ কি জানো? দারোয়ান।
তো শুনিনি তো বলিনি নাকি? না না বলেননি ও দারুণ দারোয়ান। কেন দারোয়ান জানো? কারণ ওই যে মাংস বেরি দারোয়ানের মতো কাজ করে। স্যার কি বললেন পাইরোলাস পাইলাস তো দেয় না, যেতে দেয় না এরকম। হ্যাঁ না, ওই মনে করো যে ওর অনুমতি ছাড়া কেউ বের হতে পারে না, আবার ওর অনুমতি ছাড়া কেউ বের মানে এর অনুমতি ছাড়া উপরের দিকে উঠবে না, এর অনুমতি ছাড়া নিচের দিকেও নামবে না। আবার এটাও তাই যে এখান থেকে এখানে নিচে নামবে, তো এর অনুমতি লাগবে, এটা খুলতে হবে। তো স্বয়ংক্রিয়ভাবে এটা খুলে যায়, তখন হচ্ছে যে খাবারগুলা হজমকৃত খাবারগুলা ধরো এখানে আসে, ঠিক আছে। আবার এইটা কিন্তু আবার এদিক দিয়ে চলেও যাবে না। এই জন্য মানুষকে যদি তুমি উল্টামুখী করে থাকো, পা যদি শেষ হয়নি, পা যদি উল্টা দিক করে রাখো না, তো তাহলে তো সব খাবার বের হয়ে যাওয়ার কথা না, বের হয় না এই কারণে যে এইসব কারণে বের হয়। তাহলে এইখানে থাকে, তাই এরকম নাম হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এক লাইন আর এক লাইন আছে না, এক লাইন যে আছে, আচ্ছা আচ্ছা বলেন এক লাইন আছে দেখো, এই যে এখানে বলছে তবে তুমি যদি কিছু ব্যথানাশক ওষুধ খাও, যেমন এই দেখো কোনো ব্যাকটেরিয়া সংক্রমণে অথবা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ব্যথানাশক ওষুধ যদি খাও, তাহলে কিন্তু পাকস্থলীর ক্ষত সৃষ্টি হতে পারে। তখন কিন্তু আসলে মিউকাস ক্ষরণটা কমে যায়। ক্ষরণ কমে গেলে তখন হলো গ্যাস্ট্রিক আলসার, মানে ঘা। গ্যাস্ট্রিক আলসার তো মূলত খাবার কারণে হয়। হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসার হলো দুই কারণে হতে পারে, সকালবেলা না খাইলে মানে দুই কারণে হয় গ্যাস্ট্রিক আলসার। হ্যাঁ, ও করবে। শোনো, দুই কারণে হয়, একটা হলো ওষুধের রিঅ্যাকশন হতে পারে, ব্যথানাশক ওষুধ খাতে এই কারণে হতে পারে, আর একটা হতে পারে